তোমার নামের রোদ্দুরে পর্ব ১। এক ঘর মানুষের সামনে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন ঈশান ভাইয়া। ভাইয়া বলছি কেন, উনি তো আমার স্বামী, আমার ৬ মাসের স্বামী। গত ৬ মাস ধরে আমরা একই বাড়িতে থাকছি, অথচ আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ঈশান ভাইয়া আমার ছোট খালামণির ছেলে। ঈশান দেখতে অত্যন্ত সুপুরুষ, কোনো সিনেমার হিরোর থেকে কম না। সুঠাম দেহ, ফর্সা গায়ের রং, উচ্চতা ৫ ফিট ১১ ইঞ্চ, মাথার চুলগুলো হালকা কোঁকড়ানো, গালে খোঁচা খোঁচা দাড়ি, এক কথায় যাকে বলে চোখ ধাঁধানো সুন্দর। প্রথম দেখাতেই যে কোনো মেয়ে তার প্রেমে পড়তে বাধ্য। আমিও ছোটবেলা থেকেই তার উপর ক্রাশিত ছিলাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন ঈশান ভাইয়ার ওপর প্রথম ক্রাশ খাই আমি। সেদিন ছিল ঈশান ভাইয়ার জন্মদিন। ঈশান ভাইয়া সেদিন ব্ল্যাক কালারের স্টোনের কাজ করা একটা পাঞ্জাবি পরেছিল, যার হাত ছিল কনুই অবধি গোটানো, মাথার চুলগুলো পেছন দিকে স্পাইক করা, হাতে কালো ডায়ালের ঘড়ি আর ঠোঁটে তা সেই চিরাচরিত হাসি। এতেই সেদিন ঘায়েল হয়েছিলাম আমি, কিন্তু সে সময় ভয়ে তাকে কিছু বলতে পারিনি। তবে কলেজে ওঠার পর আমি নিজের মনের কথাটা আর চেপেও রাখতে পারিনি। আমি ফিজিক্সে খুব কাঁচা ছিলাম, ঈশান ভাইয়া আবার ফিজিক্সে খুব ভালো। তাই আম্মু ঈশান ভাইয়াকে বলেছিল আমাকে একটু ফিজিক্সটা দেখিয়ে দিতে। ঈশান ভাইয়াদের বাসা যেহেতু আমাদের বাসার থেকে খুব বেশি দূরে নয়, তাই আমি তাদের বাসায় পড়তে যেতাম। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। সামনেই ছিল ভ্যালেন্টাইন ডে। আমি মনে মনে ভাবলাম এই ভ্যালেন্টাইন ডেতেই আমি তাকে আমার মনের কথা বলে দেব, কিন্তু বুঝতে পারছিলাম না ঈশান ভাইয়াকে নিজের মনের কথাটা কিভাবে বলবো। বান্ধবীদের কাছ থেকে বিভিন্ন টিপস নিয়ে শেষে ঠিক করলাম চিঠি লিখে আমি তাকে নিজের মনের কথা জানাবো। আর যে ভাবা সেই কাজ। পরের দিন আমার মনের সমস্ত অনুভূতি এক জায়গায় জড়ো করে তার জন্য লিখে ফেললাম বিশাল একটা পত্র। আমি সেই চিঠিটা ভ্যালেন্টাইন ডের দিন ঈশান ভাইয়ার বইয়ের মধ্যে রেখে আসি। কিন্তু ঈশান আমার ভালোবাসা তো অ্যাকসেপ্ট করেনি, উপরন্তু সেই চিঠি পড়ে সে আমার অনুভূতিগুলো নিয়ে মজা করেছিল। আমাকে বলেছিল আমি যেন তার থেকে দূরে থাকি আর কখনো তার সামনে না যাই। ইভেন সে আম্মুকেও বলে দেয় সে আমাকে আর পড়াতে পারবে না, ওনার নাকি সময় নেই। সেই দিন ঈশান ভাইয়ার কথাও কাজে আমি খুব কষ্ট পেয়েছিলাম। সেদিন সারা রাত ধরে অনেক কান্নাকাটির পর সিদ্ধান্ত নিলাম যে ঈশান ভাইয়াকে যদি আমি না পাই তাহলে এই জীবন রেখে আমার কি লাভ। ঝোঁকের বশে সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছিলাম, কিন্তু সুইসাইড করা কি এত সহজ? ব্লেড দিয়ে হাত কাটতে গিয়ে ভয় থরথর করে হাত পা কাঁপছিল। তাই আমি নিজের সিদ্ধান্ত পাল্টে ফেললাম। তারপর ফেসবুক, ইউটিউবে কিছু অনুপ্রেরণামূলক ভিডিও দেখে মনে মনে ভাবলাম ঈশান ভাইকে আমি ভুলে যাব, কিন্তু তা আর হলো কই। তাকে ভোলার আগেই অদ্ভুতভাবে তার সাথে আবার জুড়ে গেলাম। খালামণি তখন ভীষণ অসুস্থ, হার্ট অ্যাটাক হয়েছিল, বাঁচার কোনো আশাই ছিল না। তাই খালামণি মৃত্যুর আগে ঈশান ভাইয়ের বিয়েটা দেখে যেতে চেয়েছিলেন। একদিন কলেজ থেকে বাসায় ফিরে দেখি বাবাই আমাদের বাসায় ড্রয়িং রুমে বসে আব্বুর সাথে কী নিয়ে যেন আলোচনা করছে। মনে মনে একটু অবাক হলাম, বাবাই ইদানিং এমনিতেই আমাদের বাসায় খুব একটা আসে না, তার উপর খালামণি এখন অসুস্থ, তাহলে সে এই সময় আমাদের বাসায় কী করছে? পরে আম্মুর কাছে জানতে পারলাম সে নাকি আমার আর ঈশান ভাইয়ার বিয়ের কথা বলতে এসেছিল, কারণ খালামণি মৃত্যুর আগে আমার আর ঈশান ভাইয়ার বিয়েটা দেখে যেতে চায়। খালামণি নাকি ছোটবেলা থেকে আমাকে তার ঘরের বউ করে নিয়ে যেতে চেয়েছিলেন, আর ঈশান ভাইয়াও নিজে এই বিয়েতে রাজি। তাই আমিও নাচতে নাচতে বিয়েতে রাজি হয়ে গেলাম। হাজার হলেও ক্রাশকে বিয়ে করছি বলে কথা, কিন্তু
বাসর রাতে জানতে পারলাম শুধুমাত্র মায়ের কথা রাখতে ঈশান ভাই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। সে অরিন আপুকে ভালোবাসে। অরিন আপু ঈশান ভাইয়ার ফুফাতো বোন। বাসর রাতে এক হাত ঘোমটা টেনে ঈশান ভাইয়ার জন্য বউ সেজে বসে আছি। সাধারণ বাসর রাত নিয়ে সব মেয়েদেরই অনেক স্বপ্ন থাকে, আমারও ছিল। তার উপর আবার ভালোবাসার মানুষটির সাথে বিয়ে হয়েছে, মনে রীতিমতো লাড্ডু ফুটছে। কিন্তু সেদিন ঈশান ভাইয়ার এক কথায় আমার সব আনন্দ নিমেষেই ফুরুত হয়ে যায়। ঈশান ভাইয়া ঘরে ঢুকেই আমার ডান হাতটা মুচড়ে ধরে কাট গলায় বলে ওঠে, আমি তোকে বলেছিলাম যে আমার থেকে দূরে থাকবি, আর তুই কি করলি? আম্মুর অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করে নিলি। তবে একটা কথা ভালো করে শুনে রাখ, তুই আমার বউ হয়েছিস ঠিকই, কিন্তু কখনো আমার কাছ থেকে না পাবি স্ত্রীর অধিকার আর না ভালোবাসা। আমি শুধু অরিনকে ভালোবাসি আর ওকেই বাসবো। আমিও ছিলাম নাছোড়বান্দা, শত অপমান সহ্য করেও তার পিছনই ঘুরতাম। কিন্তু একটা সময় পর আমি বুঝতে পেরেছি জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। তাই গত 3 মাস ধরে আমরা এক বাড়িতেই আছি, কিন্তু আমাদের মধ্যে কথা হওয়া তো দূরের কথা, রাতের বেলা খাওয়ার সময় ছাড়া দেখাও হয় না। তবে তাতে অবশ্য ঈশান ভাইয়ার কোনো মাথা ব্যথা নেই। সে তার মতো বিন্দাস আছে, অফিস যাচ্ছে, নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে ফিরছে, শপিং করছে, ফেসবুকে তাদের ছবি আপ করছে। আমি বলে একটা মানুষ যে তার জীবনে আছি সেদিকে তার কোনো খেয়াল নেই। প্রথম ঈশান ভাইয়ার এসব কর্মকাণ্ডে আমার খুব খারাপ লাগতো, তবে আস্তে আস্তে এখন নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছি। আর তো মাত্র কয়েক মাস, এইচএসসি এক্সামটা শেষ হলেই আমি একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে তার থেকে দূরে চলে যাব। এতটাই দূরে যেন সে চাইলেও আর আমাকে দেখতে না পায়। আজ আমার মামাতো বোনের বিয়ে উপলক্ষে নানু বাড়ি এসেছি। আমার মামাতো বোনের নাম ঐশী, আমার থেকে 2 বছরের বড়, তবে আমি ওকে নাম ধরেই ডাকি। আজ ছিল ঐশীর গায়ে হলুদ। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে আমরা সব কাজিনরা মিলে রং খেলছিলাম। এমন সময় হঠাৎ করে কোথা থেকে যেন ঈশান এসে আমার হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে যাওয়া শুরু করলো। ঈশান ভাইয়া আমার হাতটা এত শক্ত করে ধরেছে যে আমি খুব ব্যথা পাচ্ছি, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। তাই আমি ঈশান ভাইয়ার উদ্দেশ্যে কাঁদো কণ্ঠে বলে উঠলাম, ঈশান ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছ? প্লিজ হাতটা ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। কিন্তু আমার কথাটা হয়তো তার কান অবধি পৌঁছালো না। সে আগের মতোই আমাকে টেনে সিঁড়ির দিকে নিয়ে যেতে লাগলেন, কিন্তু আমি আর সহ্য করলাম না। আমি ঝটকা মেরে তার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। তারপর কর্কশ গলায় বলে উঠলাম, কি পেয়েছো তুমি আমাকে? নিজের যা ইচ্ছে হবে আমার সাথে তাই করবে? আমি তো কখনো তোমার কোনো কাজে বাধা দিতে আসি না, তাহলে তুমি কেন আসো? এমনিতেই ঈশান রেগেছিল, তার উপর আমার কথা শুনে তার রাগ আরও বেড়ে গেল। সে আমাকে পাশের দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি ধরলেই তো তোর ফোসকা পড়ে, তাই না? আর নিজে যখন ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করিস তখন? ঈশান ভাইয়ের কথা শুনে আমি রাগী কণ্ঠে বললাম, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি যাতা বলছো তুমি? ও যাতা? আমি এখন যাতা হয়ে গেলাম, তাই না? অলিভ যখন ধরে তখন তো খুব মজা নিস, আর আমি বললেই দোষ? ঈশান ভাইয়ের কথা শুনে আমি হতবাক। এ কোন ঈশান ভাইকে আমি দেখছি? ঈশান ভাইয়ার মতো মানুষের মধ্যেও যে এমন কুৎসিত একটা পার্সোনালিটি লুকিয়ে থাকতে পারে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি ঈশান ভাইয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, আমার যা ইচ্ছে হবে তাই করব, তাতে তোমার কি? হু আর ইউ টু টেল অ্যাবাউট মি? ঈশান ভাইয়া রেগে বলল, দেখতে চাস আমি কে? কথাটা বলেই ঈশান ভাই আমার ঠোঁট চোরা নিজের দখলে নিয়ে নিল। তার সব রাগ এখন আমার ঠোঁটের উপর ঝাড়ছে। আমি ব্যথায় কুঁকড়ে যাচ্ছি, অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। নিদারুণ যন্ত্রণায় নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে চোখ বন্ধ করে খিচে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম আমি।
কিন্তু একটু পর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে ঈশান ভাইয়া আমার কোমর জড়িয়ে ধরে পাগলের মতো আমার ঠোঁটে কিস করতে লাগলেন। ওনার স্পর্শে আমি বারবার কেঁপে উঠি। আমি আর সহ্য না করতে পেরে নিজের শক্তি দিয়ে তাকে ধাক্কা মারলাম, কিন্তু তবুও সামনে শক্তিটাকে এক বিন্দুও ঠেলতে পারলাম না। হঠাৎ করে ফুঁপিয়ে কেঁদে উঠলাম আমি। আমার কান্নার আওয়াজ ঈশান ভাইয়ার কানে যেতেই ঈশান ভাইয়া আমাকে ছেড়ে দিল। তারপর সে আমার অশ্রুমাখা চোখের দিকে একবার তাকিয়ে গটগট করে সেখান থেকে চলে গেল। আমি ফ্লোরে ধপ করে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। এটা তো ওনার অধিকার ছিল, তাহলে আমি কেন কাঁদছি আমি নিজেও জানি না। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর নিজেকে নিজের রুমে আবিষ্কার করে খুব অবাক হলাম। কারণ আমার যতদূর মনে পড়ে আমি কাঁদতে কাঁদতে সিঁড়ির ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে আমাকে এখানে কে নিয়ে এলো? ঈশান ভাইয়া? না, উনি আমাকে কেন আনতে যাবেন তাহলে? আমি আর কিছু ভাবতে পারলাম না। মাথাটা খুব ঝিমঝিম করছে। চোখ মুখে একটু পানির ছিটা দিলে হয়তো ভালো লাগবে। তাই বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। ওয়াশরুমের আয়নায় নিজের ঠোঁটের বেহাল অবস্থা দেখে আমি কিছুটা আঁতকে উঠলাম। এই অবস্থায় কাল সকালে আমি কারোর সামনে যাব কিভাবে? আমাকে এভাবে দেখে মানুষ কি ভাববে? আমি একটা কথা বুঝতে পারছি না। সামান্য একটা বিষয় নিয়ে ঈশান ভাইয়া এত রেগে গেল কেন? সে তো আমায় ভালোবাসে না, তাহলে অলিভ ভাইয়ার সাথে আমাকে দেখলে কেন সহ্য করতে পারে না? তাহলে কি ঈশান ভাইয়ার মনে মনে আমাকে ভালোবাসে? না, এসব কি ভাবছি আমি? ঈশান ভাইয়া হয়তো নিজের ইগো বজায় রাখতে এরকম করেছে। কারণ অলিভ ভাইয়া আর ঈশান ভাইয়া তো আবার চিরজন্মের শত্রু। কথাগুলো ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। রুমে এসে দেখি খাবারের প্লেট হাতে নিয়ে অলিভ ভাইয়া রুমে প্রবেশ করছে। অলিভ ভাইয়া আমার মামাতো ভাই। অলিভ ভাইয়াকে দেখে আমি তার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠলাম, অলিভ ভাইয়া তুমি? আমি আর কিছু বললাম না। চুপ করে আগের জায়গাতে দাঁড়িয়ে রইলাম। অলিভ ভাইয়া তার হাতে থাকা প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে, খাবারটা খেয়ে নে। রাতে তো কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছিলিস, এখন নিশ্চয়ই ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। অলিভ ভাইয়ার কথায় আমি মুচকি হেসে তার হাত থেকে প্লেটটা নিলাম। আমার সত্যি খুব ক্ষুধা পেয়েছে। অলিভ ভাইয়া যে কি করে আমার সব প্রয়োজন বুঝতে পারে কে জানে। আমি বেডে বসে খাবার খাচ্ছি আর অলিভ ভাইয়া আমার সামনে সোফায় বসে আছে। আমার খাওয়ার মাঝেই অলিভ ভাইয়া বলে উঠল, তোকে কতবার বলেছি ঠিক করে খাওয়া দাওয়া করবি, কথা শুনিস না কেন? আজকে তো অজ্ঞান হয়ে সিঁড়িতে পড়েছিলি, আমি না দেখলে কি হতো? অলিভ ভাইয়ার কথায় আমি তার দিকে তাকিয়ে কিঞ্চিত অবাক হয়ে বললাম, তার মানে তুমি আমাকে রুমে নিয়ে এসেছো? ও আচ্ছা, আর সবাই কোথায়? ঐশী, মিথি আপু, হৃদ আপু, সাইম ভাই, অনুভব ভাই, ওরা কোথায়? সবাই ছাদে আড্ডা দিচ্ছে। রেহান ভাই এসেছে, সাথে ওনার সেই সিঙ্গার বন্ধুও এসেছে। উনি দুটো গান গেয়েছেন, আরও গান গাইবেন, বাট তোর জন্য আমায় নিচে চলে আসতে হলো। অলিভ ভাইয়ার কথার আমি খানিকটা মন খারাপ করে বললাম, ইস, আমার জন্য তোমার গান শোনা হলো না। তুমি যাও, আমি খেয়ে নেব। তোকে এত বুঝতে হবে না, তুই চুপচাপ খাবারটা খা। তোকে দিয়ে কোনো বিশ্বাস নেই, আমি চলে গেলেই তো খাবারটা না খেয়ে ডাস্টবিনে ফেলে দিবি। তাই তোর খাওয়া শেষ হলে আমি এখান থেকে যাব, তার আগে এক পাও নড়ব না। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ খাওয়ার মনোযোগী হলাম। হঠাৎ করে অলিভ ভাইয়া বলে উঠল, অন্তি, তোকে একটা কথা বলি। আমি অলিভ ভাইয়ার দিকে না তাকেই জবাব দিলাম, বলো। অলিভ ভাইয়া বললেন, দেখ অন্তি, আমি খুব ভালো করেই জানি যে তুই ঈশানের সঙ্গে ভালো নেই। তারপরও শত অপমান সহ্য করেও কেন ওই বাসায় পড়ে আছিস বলতো? নিজের কথাটা একটু ভাব। এভাবে অন্য কারোর জন্য লাইফটা নষ্ট করার কোনো মানে হয় না। অলিভ ভাইয়ার কথায় আমি তার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, জীবনে চলার পথে সবসময় নিজের কথা ভাবলেই চলে না অলিভ ভাইয়া।
আশেপাশে মানুষদের কথাও ভাবতে হয়। নিজের খুশির জন্য আমি যদি এখন ওই বাসা থেকে চলে আসি তাহলে খালামণি, বাবাই, মামুনি, বাবা ওরা সবাই কত কষ্ট পাবে বলো তো। আমার কথায় অলিভ ভাইয়া আনমনে বলে উঠল, তুই শুধু ওদের কষ্টটাই দেখতে পাচ্ছিস অন্তি, এদিকে আরেকজন যে তোর বিহনে প্রতি মুহূর্ত ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে সেটা তোর চোখে পড়ে না? আমি অলিভ ভাইয়ার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না, তাই তার দিকে ফ্যালফ্যালে চোখে তাকিয়ে বলে উঠলাম, মানে কে আমার জন্য ক্ষতবিক্ষত হচ্ছে? আমার কথায় অলিভ ভাইয়া চকিত হয়ে আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তোকে অত জানতে হবে না, তোর তো খাওয়া শেষ, নে এই ওষুধটা খেয়ে নে। আমি অলিভ ভাইয়ার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, এটা কিসের ওষুধ? মাথা ব্যথার। তুমি কি করে জানলে আমার মাথা ব্যথা করছে? খানিকটা অবাক হয়ে আমার কথার প্রতিউত্তরে অলিভ ভাইয়া হালকা হেসে বলে উঠল, যাকে ভালোবাসি তার কষ্টটা বুঝতে পারবো না তা কি করে হয়? মানে? মানে কিছু না, তুই রেস্ট নে, আমি এখন যাই। অলিভ ভাইয়া দরজা অবধি যেতেই আমি পেছন থেকে বলে উঠলাম, ভাইয়া শোনো। আমার কথায় অলিভ ভাইয়া পেছন ফিরে আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কিছু বলবি? আমি বললাম, আচ্ছা ঈশান ভাইয়া কোথায়, তুমি কি জানো? ঈশান ভাইয়ার কথা শুনে অলিভ ভাইয়ার চোখে মুখের রং মুহূর্তে পাল্টে গেল। সে আমার দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে কাট কাট গলায় বলল, আমি কি করে জানবো তোর ঈশান ভাইয়া কোথায়? কথাটা বলে অলিভ ভাইয়া গট করে আমার রুম থেকে চলে গেল। কিন্তু অলিভ ভাইয়ার হঠাৎ এরূপ ব্যবহার আমি মোটেও অবাক হলাম না, কারণ ছোটবেলা থেকেই দেখে এসেছি ঈশান ভাইয়া আর অলিভ ভাইয়া একে অপরের একদম সহ্য করতে পারে না। কিন্তু কেন সহ্য করতে পারে না এই কারণটা আজও আমার কাছে অজানা। ঈশান ভাইয়ার আজকে আমার উপর এত রাগের কারণটাও এটাই। সে আমাকে বলেছিল আমি যেন অলিভ ভাইয়ার থেকে দূরে থাকি, কিন্তু আমি তার কথা শুনিনি। সে তো আমায় ভালোবাসে না, তাহলে আমি কেন শুনবো তার কথা? ল্যাম্পপোস্টের হলদে আলোয় রাস্তা দিয়ে আনমনে হাঁটছে ঈশান। নিজের কাজে আজ নিজে খুব বিস্মৃত হয়েছে। ঈশান অলিভকে সহ্য করতে পারে না ঠিকই, কারণ আলভির অভ্যাস সবসময় তার জিনিসের দিকে হাত বাড়ানো, যেটা একদমই পছন্দ নয় ঈশানের। আর আলভি যে অন্তিকে ভালোবাসে সেটা ঈশান আগে থেকেই জানতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে বিয়েটা হয়ে যায় অন্তির সাথে। আলভি কাল তাকে চ্যালেঞ্জ করেছে যে অন্তিকে নিজের করেই ছাড়বে অ্যাট এনি কস্ট। তাই ঈশান অন্তিকে বলেছিল আলভি থেকে দূরে থাকতে, আর অন্তি তার কথা শোনেনি। তাই তার অন্তির ওপর খুব রাগ হয়, আর রাগের বশে এরকম বাজে একটা কাজ করে বসে সে। নিজের উপর এখন বড্ড রাগ হচ্ছে ঈশানের। সামান্য একটা বিষয় নিয়ে এত রিয়াক্ট না করলেও পারত। অন্তি নিশ্চয়ই তাকে খুব খারাপ ভাবছে। মেয়েটা কেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কিন্তু সে এটা বুঝতে পারছে না যে আলভি অন্তিকে ভালোবাসলে তার এত রাগের কারণ কি। সে তো আর অন্তিকে ভালোবাসে না, তাহলে অন্য কেউ বাসলে কি সমস্যা? ঈশান আর ভাবতে পারছে না। তীব্র অনুশোচনার আগুন প্রতি মুহূর্তে তাকে দগ্ধ করে চলেছে। রাত বেশি হওয়ায় রাস্তার মানুষের চলাচল নেই বললেই চলে। মাঝে মাঝে শুধু দু একটা দ্রুতগামী গাড়ি তার পাশ ঘেঁষে ছুটে চলেছে নিজের গন্তব্যে। ঈশান অনতি দূরে একটা টং দোকান দেখতে পেল। এই মুহূর্তে তার একটা সিগারেট ধরাতে পারলে বেশ ভালো হতো, যদিও তার স্মোক করার অভ্যেস নেই, এমনকি সে কোনোদিন সিগারেট ছুঁয়েও পর্যন্ত দেখেনি। তবুও আজ কেন জানি সিগারেটের ওই বিষাক্ত ধোঁয়া তার খুব গিলতে ইচ্ছে করছে। ঈশান কোথাও যেন শুনেছিল সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় নাকি মানুষের মনের বিষাক্ত অনুভূতিগুলোকে মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে। সিগারেটের ধোঁয়া কি আজ পারবে ঈশানের মনের এই অনুশোচনার অনুভূতিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করতে? জানালার রূপালি পর্দা গলে এক চিলতে সূর্যের আলো এসে চোখে পড়তে ঘুম ভেঙে গেল আমার। দ্রুত আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসলাম। খাটের উত্তর পাশের দেওয়ালে লাগানো দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম 10টা 32 বাজে।
এত বেলা অবধি ঘুমাচ্ছি আর কেউ ডাক দেয়নি। সকালবেলার জন্য কত কি প্ল্যান করে রেখেছিলাম, ইস, সব মিস হয়ে গেল। আমি গাল ফুলিয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম আমার ঠোঁটের অবস্থা আগের থেকে অনেকটা ভালো, ফোলা একদম কমে গেছে। আমি খানিকটা অবাক হলাম, কারণ আমি তো কোনো ওষুধ লাগাইনি। তাহলে এত তাড়াতাড়ি এটা সেরে গেল কিভাবে? যাই হোক, ওয়াশরুম থেকে একবারে শাওয়ার নিয়ে বের হলাম। বিছানায় বসে চুল আঁচড়াচ্ছিলাম, হঠাৎ বেডের সাইডে টি টেবিলে একটা অয়েনমেন্টের টিউব দেখতে পেলাম আর একটা চিরকুট। চিরকুটটা খুলে আমি বেশ অবাক হলাম। চিরকুটটায় গোটা গোটা অক্ষরে লেখা, কালকে রাতের ঘটনার জন্য আমি সরি। এখানে তোর জন্য ওষুধ রেখে গেলাম, লাগিয়ে নিস। চিরকুটটা দেখে আমার বুঝতে অসুবিধা হলো না যে এটা ঈশান ভাইয়া ছাড়া আর কেউ নয়। গরু মেরে জুতো দান করাটা উনি বেশ ভালোই জানেন। আমার ভাবনার মাঝেই সহসা ঐশী এসে বলল, কিরে, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? সাধে কি তোকে আমি কুম্ভকর্ণ বলি? আজকে তোর একমাত্র মামাতো বোনের বিয়ে, আর তুই কি না সারাদিন ঘুমিয়েই পার করে দিলি, কুম্ভকর্ণ একটা। আমি ঐশীর কথায় ওর দিকে তাকিয়ে ফোড়ন কেটে বললাম, আমি না হয় কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছি, বাট তুই এভাবে চিংড়ি মাছের মতো লাফালাফি করছিস কেন? আজ না তোর বিয়ে? বিয়ে তো কি হয়েছে? কোনো সংবিধানে লেখা আছে বিয়ের দিন কোণে লাফাতে পারবে না? আর তাছাড়া আজকেই তো লাস্ট দিন, বিয়ের পর তো আর ও আমাকে লাফাতে দেবে না। ঐশীর মুখে ও শব্দটা শুনে আমি হেসে দিলাম আর বললাম, ও তা তোর ওটা কে রে? ঐশী ঢং করে লাজুক ভঙ্গিতে বলল, বলতে পারবো না, আমার বলতে লজ্জা করে। ওরে আমার লজ্জাপতি লতিকারে, ঢং একটু কমিয়ে কর। ঐশী হাসতে হাসতে বলল, আচ্ছা আর ঢং করবো না, তাড়াতাড়ি খেতে আয়। খেয়ে দে, আবার তো পার্লারে যেতে হবে। পার্লারে কেন, বাড়িতে তো আসবে সাজাতে। আরে ধুর, বাড়িতে সাজায় মজা আছে নাকি? তাছাড়া আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি পার্লারে সাজতে গিয়ে সেখান থেকে পালিয়ে যাব। ঐশীর কথা শেষ করার আগে আমি বললাম, কি বললি তুই, পালিয়ে যাবি? দাঁড়া, আমি এক্ষুনি রেহান ভাইয়াকে ফোন করে বলছি যে, রিহান ভাইয়া, আপনি বিয়ের আগেই বিধবা ও থুক্কু ডিভোর্সি হয়ে যাচ্ছেন। তুই বলতে থাক, আমি আসছি। আর বলা শেষ হলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে আয়। তুই যা, আমি আসছি। টাওয়েলটা বারান্দায় মেলে দিয়ে আমিও নিচে গেলাম। ডাইনিং রুমে এসে দেখি সবাই আগের থেকেই খাবার টেবিলে বসে আছে। মাত্র দুটো চেয়ার খালি আছে, একটা আলভি ভাইয়ার পাশে আর একটা ঈশান ভাইয়ার পাশে। আমি ধপ করে আলভি ভাইয়ার পাশের চেয়ারটাতে বসে পড়লাম। আশেপাশে কোথাও থেকে যেন পোড়া পোড়া গন্ধ আসছে, কলিজা পোড়ার গন্ধ। আমি ঈশান ভাইয়ার দিকে আর চোখে তাকিয়ে দেখলাম রাগে ফোঁস করছে। করুক গে, তাতে আমার কি? যার লাইফে আমি এক্সিস্টই করি না, আজ থেকে আমার লাইফেও তার কোনো এক্সিস্টেন্স থাকতে পারে না। আলভি ভাইয়া ঠিকই বলেছে, যে আমাকে তার জীবনে চায় না, শুধু শুধু তার কাছে পড়ে থেকে তার সমস্যার কারণ হওয়ার কোনো মানে হয় না। আমি এবার সত্যি সত্যি ভেবে নিয়েছি, এক্সামটা শেষ হলেই আমি ঈশান ভাইয়ার থেকে অনেক দূরে চলে যাব। আর কখনো ভালোবাসার দাবি নিয়ে তার কাছে ফিরে আসব না। ঈশান নামের অধ্যায়টা আমার জীবন থেকে একেবারে মুছে ফেলব। কথাগুলো খুব সহজে বলতে পারলেও কোথাও যেন একটা কষ্ট হচ্ছে। যার নামে রোদ্দুরে দেখা আমার প্রতিটি ভোর, যাকে এক মুহূর্ত না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তাকে ছাড়া আমি থাকবো কি করে? 12টা বাজতে না বাজতেই ঐশী পার্লারে যাব বলে লাফালাফি শুরু করে দিয়েছে। এই প্রথম আমি কাউকে দেখলাম যে বিয়ের দিন পার্লারে যাওয়ার জন্য এত লাফালাফি করে। অবশ্য ওকে বলেই আর কি লাভ, ওর স্বভাবই হচ্ছে লাফালাফি করা। এই মেয়ে জামাই বাড়ি গিয়ে কি করবে আল্লাহই ভালো জানে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। নানু কিছুতেই ওকে পার্লারে যেতে দেবে না।
পুরনো আমলের মানুষ তো, তাই একটু গোড়া টাইপের। বিয়ের দিন দুপুরবেলা বিয়ের কোণে ঢ্যাং ঢ্যাং করে বাড়ি থেকে বাইরে ঘুরে বেড়াবে, তিনি বেঁচে থাকতে এ বাড়িতে এটা কোনো দিনই তিনি হতে দিতে পারেন না। তার এক কথা, তোর সাজতে ইচ্ছে হচ্ছে সাজ, বাড়িতে লোক আসবে যত খুশি সাজ, কিন্তু আজকের দিনে বিয়ে শেষ হওয়ার আগে বাড়ির বাইরে এক পাও দেওয়া চলবে না। তাই অগত্যা আমাকে এক ঝুড়ি মিথ্যে কথা বলে নানুকে ম্যানেজ করতে হলো। কাজিনদের মধ্যে আমি সবার ছোট বলে অলওয়েজ নানু আমাকে সবার থেকে একটু বেশি আদর করে। আমি কিছু চাইলে কখনো না করে না। যাই হোক, নানুকে এটা সেটা বলে কোনো রকম ম্যানেজ করলাম, কিন্তু বিপত্তি বাঁধল আবার অন্য জায়গায়। আমাদেরকে পার্লারে নিয়ে যাওয়ার কথা ছিল আলভি ভাইয়ার, কিন্তু তার হঠাৎ করে অফিস থেকে একটা জরুরি কল আসায় সে অফিসে চলে গেছে। আর সাইম ভাইয়া আর অনুভব ভাইয়াও যেতে পারবে না, ওরা বিয়ের কাজে ব্যস্ত। গার্ডেনের সামনে আমি, ঐশী আর হৃদ আপু এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। হঠাৎ চোখ আটকে গেল আমাদের থেকে একটু ডিস্টেন্সে কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকা ঈশান ভাইয়ার মাঝে। হেসে হেসে কার সাথে যেন ফোনে কথা বলছে, হয়তো অরিন আপুর সাথে। কিন্তু তবুও আমার বেহায়া মনটাতে এই মুহূর্তে আজ থেকে 4 বছর আগের সেই অনুভূতিটা ক্রমাগত ধামামা বাজিয়ে চলেছে। আজ থেকে 4 বছর আগেও ঈশান ভাইয়া ঠিক এই রকমভাবেই সেজেছিল, কালো পাঞ্জাবি, হাতে কালো ডায়ালের ঘড়ি, স্পাইক করা চুল। আজ আমি আবার নতুন করে ঈশান ভাইয়ার প্রেমে পড়েছি। অবশ্য সেটা আমি প্রতিদিনই পড়ি, শুধু স্বীকার করার অধিকার থাকে না। তার নামে রোদ্দুরে আমার শত গল্প লেখা, তবুও তাকে কখনো ছুঁয়ে দেখার অধিকার আমার নেই। রোদ্দুর যেমন কখনো ছুঁয়ে দেখা যায় না, যোজন যোজন দূর থেকে শুধু উপলব্ধি করতে হয়, সেইভাবেই না হয় ঈশান ভাইয়াকেও আমি দূর থেকেই উপলব্ধি করব, দূর থেকেই তাকে ভালোবাসবো। আমার ভাবনা জগৎকে হঠাৎ খণ্ড বিখণ্ড করে দিয়ে ঐশী বলে উঠল, ওই ঈশান ভাইকে একটু বল না আমাদের নিয়ে যেতে। আমি বললাম, আমি বলবো কেন, তুই বল। আমার কথায় ঐশী ঠোঁট উল্টে বলল, ঈশান ভাইয়াকে আমার ভয় লাগে, আমি বললে যদি না নিয়ে যায়, আর তাছাড়া তোরই তো জামাই লাগে, তুই বললে ঠিক নিয়ে যাবে। আমি পারবো না, প্লিজ। ঐশীর কথায় আমি কাট গলায় বললাম তো পারবো না, তুই যা। আচ্ছা তোকে যেতে হবে না, আমিই যাচ্ছি। যা। কথাটা বলে ঐশী ঈশান ভাইয়াকে পার্লারে নিয়ে যাওয়ার কথা বলতে চলে গেল। আমি আর হৃদ আপু আগের জায়গাতেই দাঁড়িয়ে রইলাম। আল্লাহ জানে ও ঈশান ভাইয়াকে ম্যানেজ করতে পারবে কিনা। একটু পর ঐশী হাসি মুখে ফিরে এসে আমাদের দিকে তাকিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, চল। ঈশান ভাইয়া রাজি হয়েছে। ঐশীর কথায় আমি আর হৃদ আপু একসাথে বলে উঠলাম, সত্যি? খানিকটা অবাক হয়ে। গাড়ির ব্যাক সিটে বসে আমি, ঐশী আর হৃদ আপু তিনজনের ঠেলাঠেলি করছিলাম। এমন সময় ঈশান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে কি তোদের ড্রাইভার মনে হয়? আমি কথাটার ভাবার্থ বুঝতে পেরেও নিজের জায়গাতেই বসে রইলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। হৃদ আপু আর ঐশীর ঠেলাঠেলিতে আমাকে শেষ পর্যন্ত ঈশান ভাইয়ার পাশে বসতে হলো। পেছনে ঐশী আর হৃদ আপু মনের সুখে আলাপ করছে, আমি গাল ফুলিয়ে জানলার বাইরে তাকিয়ে আছি। ভালো লাগছে না আমার। আগে সবসময় ঈশান ভাইয়ের পাশে বসতে চাইতাম, আজ ঈশান ভাইয়া নিজে থেকে আমাকে তার পাশে বসতে বলছে, তবুও কেন আমি আজ খুশি হতে পারছি না। আমি এটাই বুঝতে পারছি না। ঈশান ভাইয়ার দিকে না তাকিয়েও আমি বুঝতে পারছি ঈশান ভাইয়া মাঝে মাঝেই আমার দিকে আর চোখে তাকাচ্ছে। পার্লারের সামনে আসতেই ঐশী বলল, অন্তি, খোপায় লাগানোর জন্য মালা তো আনিনি, প্লিজ সামনের ফুলের দোকান থেকে একটু নিয়ে আয় না। ঐশীর কথায় আমি মেজাজ খারাপ করে বললাম, তোর মালা আনতে মনে থাকে না তো কি আনতে মনে থাকে? আমি পারবো না। ঐশী বলল, এমন রাগ করিস কেন, প্লিজ একটু নিয়ে আয় না, সামনেই তো ফুলের দোকান। ঐশীর কথায়
আমি কিছু বলতে যাব তার আগে ঈশান ভাইয়া বলে উঠল, চিন্তা করিস না তুই, মালা আমি এনে দিচ্ছি। অগত্যা আমি আর ঈশান ভাইয়া গেলাম মালা আনতে। মালা নিয়ে এসে গাড়ি থেকে নামার সময় ঈশান ভাইয়া আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল। আমি কয়েক মুহূর্ত অবাক হয়ে ব্যাগটার দিকে তাকিয়ে থাকার পর তাকে জিজ্ঞেস করতে যাব এটা কি। পাশ ফিরে তাকিয়ে দেখি তার আগেই উনি হাওয়া গাড়ি নিয়ে চলে গেছে। আমি কৌতূহলী হয়ে শপিং ব্যাগের ভেতরে থাকা বক্সটা খুলে দেখলাম একটা ব্ল্যাক কালারের জামদানি শাড়ি। শাড়িটা দেখে আমার বিস্ময়ে ভ্রু কুঁচকে এলো। অদ্ভুত, ঈশান ভাইয়া এটা আমাকে কেন দিল? উনি কি এটা আমাকে পরতে বললেন? আমি জীবনেও পরবো না। আমার ভাবনার মাঝেই ঐশী পেছন থেকে বলল, কি রে, আসতে এতক্ষণ লাগে? আর তোর হাতে এটা কি? আমি ওর কথায় শপিং ব্যাগটা ওর দিকে এগিয়ে দিলাম। ঐশী শাড়িটা দেখে বলল, ওয়াও, শাড়িটা তো খুব সুন্দর। ঈশান ভাইয়া তোকে দিল? আমি ভাবলেশহীনভাবে উত্তর দিলাম, না, তোকে দিয়েছে। আমাকে কেন দিতে যাবে? আজ তোর বিয়ে না, তাই হয়তো গিফট দিয়েছে। তাহলে তুই হাতে নিয়ে আছিস কেন? আমার জিনিস আমার কাছে দে। মাইয়া শখ কত, আমার জামাইয়ের দেওয়া শাড়ি নিতে চাই। পার্লার থেকে আসার সময় আমি আর ঈশান ভাইয়া পাশে বসিনি, হৃদাপুকে ঠেলে ঠুলে ঈশান ভাইয়ার পাশে বসিয়ে দিয়েছি। এতে অবশ্য হৃদাপু খুশিই হয়েছে, কারণ একসময় হৃদাপুও ঈশান ভাইয়ের উপর ক্রাশ ছিল। এখন অবশ্য আছে, তবে স্বীকার করে না। ঐশীকে ব্রাইডাল লুকে সেই লাগছে। রোহান ভাইয়া ওকে দেখলে আজ শেষ, আর চোখ ফেরাতে পারবে না। এই নিয়ে ঐশীর সাথে হাসাহাসি করছিলাম। হঠাৎ চোখ গেল সামনের মিররের দিকে। দেখলাম ঈশান ভাইয়া মিররে আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। অবশ্য তার রেগে থাকার কারণও আছে। আমি তার দেওয়া শাড়িটা পরিনি। যে আমাকে ভালোবাসে না তার দেওয়া জিনিস আমি কেন পরব? কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, ঈশান ভাইয়া হঠাৎ করে আমার প্রতি এত দরদ উতলে পড়ছে কেন? বিয়ের আসরে আমি ঐশীর পাশেই বসেছিলাম। বর কনে তিন কবুল বলে বিয়ে সম্পূর্ণ হতেই সবাই একসাথে বলে উঠলাম আলহামদুলিল্লাহ। বর্তমানে আমরা কাজিনরা, ঐশীর ফ্রেন্ডরা, রেহান ভাইয়ার ফ্রেন্ডরা সবাই নবদম্পতিকে পিঞ্চ মারতে ব্যস্ত। এদিকে আমি আর তিশা আপু, ঐশীর ফ্রেন্ড, বরের জুতো লুকাতে ব্যস্ত। আমি গার্ডেনে দাঁড়িয়ে একটা জুতো হাতে নিয়ে ভাবছি কোথায় লুকোনো যায়। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলল, হাই। আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম একটা ছেলে, রেহান ভাইয়ার ফ্রেন্ড মেবি। আমি তার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বললাম, হ্যালো, আপনি ঐশী ভাবির কাজিন না? আমি রেহানের ফ্রেন্ড, আমার নাম রাফিদ। আমি মনে মনে বললাম, তোর কাছে জানতে চেয়েছি তুই কে? তুই রেহান ভাইয়ার ফ্রেন্ড রাফিদ হোস আর আমেরিকার প্রেসিডেন্ট হোস, তাতে আমার কি, শালা খবিস। কিন্তু মুখে বললাম, ও তাই, তাহলে তো আপনি সম্পর্কে আমার বেয়াই সাহেব। তা বেয়াই সাহেব, বন্ধুকে রেখে আপনি এই অন্ধকারের মধ্যে ঘোরাঘুরি করতেছেন কেন? পরী দেখতে এসেছি, বিড়বিড় করে। কিছু বললেন? আপনি খুব সুন্দর, সেটা আমি জানি, আর কিছু বলবেন? আসলে আসলে রাফিদের নামের আপুটা কথা শেষ করার আগে হঠাৎ আরেকটা ছেলে এসে রাফিদের কানে কানে কি যেন বলল। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না, আমাকে এখন একটু যেতে হবে, আপনার সাথে পরে কথা বলবো। আমি ঠোঁট দুটো প্রশান্ত করে মাথা হেলিয়ে বললাম, যা শালা, বিড়বিড় করে। আপদটাকে বিদায় দিয়ে দুপা পেছোতেই হঠাৎ করে কারোর সাথে বাড়ি খেলাম। সামনে তাকিয়ে দেখি ঈশান ভাইয়া। আমি কিছু বলতে যাব তার আগে ঈশান ভাইয়া বলে উঠল, আমার জুতো দে। আমি খানিকটা অবাক হয়ে বললাম, আমি তোমার জুতো পাবো কোথা থেকে? তোর হাতে যে জুতো আছে ওটা আমার জুতো। ঈশান ভাইয়ার কথায় আমি ভালো করে তার দিকে তাকালাম। চাঁদের আলোয় আবছা দেখাচ্ছে ঈশান ভাইয়ার গোল্ডেন কালারের একটা শেরওয়ানি পরে আছে। রেহান ভাইয়ার সাথে সেম ডিজাইনের, মাথা পাগড়ি আর পায়ে
এক পাটি নাগরা জুতো। আমি অবাক হয়ে বললাম, অদ্ভুত, তুমি এমন বিয়ের সাজে সেজেছ কেন? আমার কথা ঈশান ভাইয়া বলল, মানুষ কি জন্য বিয়ের সাজে সাজে। আমি না ভেবে উত্তর দিলাম, কেন আবার, বিয়ে করার জন্য। তার কয়েক সেকেন্ড পর নিজের বলা কথাটার ভাবার্থ বুঝতে পেরে আমি মৃদু চিৎকার দিয়ে বলে উঠলাম, কি, তুমি আবার বিয়ে করবে? কে সেই শাকচুন্নি যে আমার একমাত্র জামাইটাকে বিয়ে করার দুঃসাহস দেখিয়েছে? একবার যদি তাকে সামনে পাই না, কি যে করব আমি নিজেও জানি না। আমার কথা ঈশান ভাই একরাশ বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ইডিয়েট। কথাটা বলেই সে একটা ঝটকা মেরে আমার হাত থেকে তার জুতো নিয়ে সে নিজের পথে হাঁটা দিল। আমি হ্যাবলাকান্দের মতো তার দিকে তাকিয়ে থেকে ঈশান ভাইয়ার এমন সেজেছে কেন মনে মনে তাই ভাবতে লাগলাম। আমার ভাবনার মাঝেই হঠাৎ করে পেছন থেকে তিশা আপু বলল, তুই না জিজুর জুতো নিয়ে এলি, কিন্তু জিজু তো দিব্যি জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। আমি ঠোঁট উল্টে বললাম, ওটা ঈশান ভাইয়ার জুতো ছিল। কি? একটু অবাক হয়। মন খারাপ করে। আর মন খারাপ করতে হবে না, এখন চল ঐশীদের কাছে যাই। চলো। অবশেষে বিয়ের সমস্ত নিয়ম কানুন খুব ভালোভাবেই সম্পূর্ণ হলো। এবার ঐশীর বিদায় নেওয়ার পালা। বিদায়ের সময় ঐশী মামা, মামি, নানু, অলিভ ভাইয়া সবাইকে জড়িয়ে ধরে অনেক কাঁদল। আমরাও কাঁদলাম। যদিও আমার বিয়ের সময় আমি একটুও কাঁদিনি। ক্রাশের সাথে বিয়ে হচ্ছে সেই খুশিতে আমি আত্মহারা ছিলাম। সেখানে কান্নাকাটা এসব আসবে কোথা থেকে? সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা রেহান ভাইয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তারপর একে একে সব আত্মীয় স্বজনরাই চলে যেতে লাগলো। রাত 8টা। মন খারাপ করে ড্রয়িং রুমে বসে আছি। ঐশীর কথা খুব মনে পড়ছে। ওকে ছাড়া কোনো কিছুই জমছে না। মামনি, খালামণি, মামি ওরা যে যার কাজে ব্যস্ত। কাল বউ ভাত, যেতে হবে, তার জন্য সব জোগাড় যন্ত্র করছে। দেখলাম হৃদাপু টিভিতে সিরিয়াল দেখছে, তাই আমিও গিয়ে হৃদাপুর পাশে বসে পড়লাম। যদিও আমার খুব একটা সিরিয়াল দেখার অভ্যাস নেই। হৃদাপুর সাথে বসে সিরিয়াল দেখছিলাম। হঠাৎ ঈশান ভাইয়ার গলার আওয়াজ শুনে পেছন দিকে তাকালাম। ঈশান ভাইয়া খালামণিকে বলছে, আম্মু, কাল সকালে অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমাকে আজকেই ঢাকায় ব্যাক করতে হবে। ঈশান ভাইয়ার কথা শুনে খালামণি বলল, ঢাকায় ব্যাক করবি মানে? কাল ঐশীর বউ ভাত, আর তুই আজকেই ঢাকা ফিরে যাবি? আর তুই তো অফিস থেকে 7 দিনের ছুটি নিয়ে আসিস। তাহলে? ইটস ভেরি আর্জেন্ট আম্মু, আর ছুটি নিয়ে আসছিলাম, সেই ছুটি ক্যান্সেল হয়ে গেছে। কারণ এই মিটিংটা আমাদের কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট, আর আমাকে ছাড়া এই মিটিংটা করা সম্ভব না। তাই আমাকে আজ রাতের মধ্যেই ঢাকায় ব্যাক করতে হবে। খালামণি ঈশান ভাইয়াকে আর বাধা দিল না, কারণ খালামণি খুব ভালো করেই জানে ঈশান ভাইয়াকে আর না করেও কোনো লাভ নেই। ঈশান ভাইয়ার কাছে তার ডিউটি সবার আগে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বোরিং মার্কা সিরিয়াল দেখতে মনোযোগী হলাম। হঠাৎ আবার পেছন থেকে ঈশান ভাইয়ের কণ্ঠ শুনতে পেলাম, অন্তি, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমি মনে মনে ভাবলাম হয়তো ভুল শুনছি, কিন্তু না, আমার ভাবনার জগৎকে খণ্ড বিখণ্ড করে দিয়ে ঈশান ভাইয়া পুনরায় ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কি বলছি কানে যায় না? তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ঈশান ভাইয়ার কথায় আমি চকিত হয়ে পেছন ফিরে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠলাম, আমাকে বলছো? তা তো কাকে বলছি, কিন্তু আমি এখন রেডি হতে যাব কেন? কারণ তুইও আমার সাথে আজকেই ঢাকায় ব্যাক করবি। আমি ঢাকায় ব্যাক করব মানে? সামনে যে তোর এইচএসসি পরীক্ষা, সেদিকে তো কোনো খেয়াল আছে? সারাক্ষণ তো শুধু আনন্দ ফুর্তি নিয়েই ঘুরে বেড়াস। এত আনন্দ ফুর্তি নিয়ে পড়ে থাকলে তোর পড়াশোনার কি হবে শুনি? ঈশান ভাইয়ের কথার প্রতি উত্তরে আমি ঠোঁট উল্টে বললাম, আমি যাব না। মামুনি ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিল। আমার কথা শুনে সে বলে উঠল, ঈশান যখন তোকে সাথে নিয়ে যেতে চাইছে, তাহলে তুই যা,
ছেলেটা একা একা গিয়ে কি করবে না করবে, কি খাবে না খাবে, আর তোর পড়াশোনাও তো আছে, সামনেই তো এক্সাম। তুই বরং ঈশানের সাথে চলে যা। আমি জানতাম আম্মু ঈশান ভাইয়াকেই সাপোর্ট করবে। আমি মাঝে মাঝে এটা ভেবে পাই না, ঈশান ভাইয়া আম্মুর ছেলে নাকি আমি আম্মুর মেয়ে। আর সাপোর্ট করারই কথা, ওরা তো আর জানে না আমাদের মধ্যেকার সম্পর্কটা আর ৫-১০টা স্বামী স্ত্রীর মতো না। যাই হোক, ঈশান ভাইয়ার হাত থেকে বাঁচতে আমি এবার খালামণির কাছে গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, খালামণি, ঈশান ভাইয়াকে বলো না আমি আজকে যাব না, আমি তোমাদের সাথে যাব। খালামণি কিছুটা বলার আগেই ঈশান ভাইয়া বলল, তুই যাবি না? তোর পড়াশোনা কে করে দেবে? খালামণি ঈশান ভাইয়াকে থামিয়ে দিয়ে বলল, তোর ইম্পর্টেন্ট কাজ আছে, তুই যা, ওকে টানছিস কেন? আর 2 দিনে পড়াশোনার এমন কিছু ক্ষতি হবে না যে এই রাত্রিবেলা আমার মেয়েটাকে আমি কাঁদিয়ে বাসায় পাঠিয়ে দেব। এভাবে লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলো না আম্মু। কথাটা বলে ঈশান ভাইয়া রাগে গজগজ করতে করতে না খেয়েই চলে গেল। আমার একটু খারাপ লাগলো। ঈশান ভাইয়ার সাথে চলে গেলেই হতো, ভালোই ছিল। বাট এদিকে ঐশীর বউ ভাত, এটা ছেড়ে আমি যেতাম কিভাবে? রাতে সবার একসাথে ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে আমি হৃদাপু আর মিথি আপু ঘুমাবো। হৃদাপু আর মিথি আপু আমার বড় খালামণির মেয়ে। মিথি আপুর বিয়ে হয়ে গেছে আরও 2 বছর আগে। কাল ঐশীর বউ ভাত, উফ কি মজা হচ্ছে। সকাল 11:30। আজ আমরা সবাই মিলে ঐশীর বউ ভাতে যাব। সবাই রেডি হতে ব্যস্ত। আমি, হৃদাপু, মৃথি আপু, তিশা আপু সবাই মিলে ঠিক করেছি আজ ঐশীর বউ ভাতে আমরা শাড়ি পরে যাব। বিয়ের দিন লেহেঙ্গা পরেছিলাম, সো আজকে শাড়ি। আমি মনে মনে ভাবলাম ঈশান ভাইয়া দেওয়া শাড়িটা আজকে পরব। বেচারা কত শখ করে আমার জন্য কিনে এনেছে, এটাই বরং পরি। কিন্তু ঈশান ভাইয়া তো এখানে নেই, তাহলে আমি আজকে শাড়িটা পরলে সে জানবে কি করে? যাই হোক, ঈশান ভাইয়া দেওয়া শাড়িটা পরে আমি রেডি হয়ে নিলাম। সাজ বলতে ব্ল্যাক কালারের জামদানি, তার সাথে হালকা মেকআপ, ঠোঁটে খয়েরি লিপস্টিক, হাতে কাঁচের চুড়ি, চোখে কাজল, আইলাইনার আর চুলগুলো খোলা রেখেছি। তিশা আপু আর হৃদাপু সাজ এখনো কমপ্লিট হয়নি, ওরা আয়নার সামনে দাঁড়িয়ে সাজছিল। এমন সময় খালামণি এসে বলল, কিরে হলো তোদের? আমি খালামণির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললাম, এই তো শেষ, দেখো তো আমাকে কেমন লাগছে। আমার কথায় খালামণি আমার দিকে এক পলক তাকিয়ে আমাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে তো আজকে খুব সুন্দর লাগছে, একদম বউ বউ। তাই শাড়ি কবে কিনলি? আমি তো দেখলাম না। আমি কিছু বলতে যাব তার আগেই হৃদাপু ফোড়ন কেটে বলে উঠল, তুমি দেখবে কি করে খালামণি, এই শাড়ি তো অন্তিকে ঈশান ভাইয়া কিনে দিয়েছে। দেখেছো কি প্রেম, আমাদের লুকিয়ে বউকে শাড়িও গিফট করে। হৃদাপুর কথায় আমি কটমট করে ওর দিকে তাকালাম। খালামণি হেসে বলল, তোদের দুজনের মধ্যে ভাব হলেই তো আমার খুশি। যাই হোক, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আমি হালকা হেসে বললাম, নিচে নামতেই দেখলাম সবাই তৈরি হয়ে আছে, হয়তো এতক্ষণ আমাদের অপেক্ষাই করছিল। তিশা আপু বলল, এত সুন্দর করে সাজলাম আর পিক তুলব না? তিশা আপুর কথায় প্রাণপ্রিয় ফোনটার কথা মনে পড়ে গেল। ইস রে, আমি তো ফোনটা রুমে ফেলে এসেছি, যাই ফোনটা নিয়ে আসি। খুশি খুশি মনে উপরে আসলাম ফোনটা নিতে। রুমে এসে ফোনটা হাতে নিয়ে টুং শব্দ করে একটা মেসেজ এলো। আর মেসেজটা ওপেন করে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেসেজটা দেখে মুহূর্তে আমার হাত থেকে মোবাইলটা খসে ফ্লোরে পড়ে গেল। ফ্লোরে বসে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি আমি। বাইরে থেকে হৃদাপু সামনে দরজায় নক করছে, কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই। কিছুক্ষণ আগে নিচে নামতেই দেখলাম প্রায় সবাই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো এতক্ষণ আমাদেরই অপেক্ষা করছিল। তিশা আপু বলল, এত সুন্দর করে সাজলাম আর পিক তুলব না? তিশা আপুর কথায়
আমার প্রাণপ্রিয় ফোনটার কথা মনে পড়ল। ইসরে, আমি তো ফোনটা রুমে ফেলে এসেছি, যাই ফোনটা নিয়ে আসি। আমি খুশি খুশি মনে উপরে আসলাম ফোনটা নিতে। ফোন নিয়ে তাড়াহুড়ো করে যাওয়ার সময় পায়ের সাথে পাটটা লেগে শাড়ির কুচি সব খুলে গেল। ঈশান ভাইয়ার দেওয়া শাড়ি পরেছি, সেই আনন্দে তো কুচিতে সেফটি পিন লাগাতেই ভুলে গেছিলাম। এখন কি হবে? ধুর, ভালো লাগে না, আবার নতুন করে শাড়ি পরতে হবে। বর্তমানে আমি আয়নার সামনে দাঁড়িয়ে কুচি ঠিক করছি, আর আমার ফোনটা ড্রেসিং টেবিলের উপর রাখা। শাড়ি পরা শেষ, যেই আমি মোবাইলটা হাতে নিচ্ছি এমন সময় টুং শব্দ করে একটা মেসেজ এলো। আর মেসেজটা ওপেন করেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেসেজটা দেখে মুহূর্তে আমার হাত থেকে মোবাইলটা খসে ফ্লোরে পড়ে গেল। আমার মোবাইলের স্ক্রিনে বর্তমানে ঈশান ভাইয়া আর অরিন আপুর অন্তরঙ্গ কিছু মুহূর্তের ছবি ভাসছে। ঈশান ভাইয়া, অরিন আপু একে অপরকে ভালোবাসে এটা জানি, কিন্তু তারা যে এতটা ক্লোজ তা জানতাম না। ছবিগুলো দেখে আমি মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসলাম। তার মানে এটাই ছিল ঈশান ভাইয়ের ইম্পর্টেন্ট মিটিং, আর আমি কি না তার কথা ভেবে দিনরাত কষ্ট পাচ্ছি। জানি ঈশান ভাইয়া আমার না, অরিন আপুর। তবুও অরিন আপুর সাথে আমি ঈশান ভাইয়াকে মানতে পারছি না। আমার কেন জানি তার জন্য খুব কষ্ট হচ্ছে। হয়তো তাকে খুব ভালোবাসি তাই। ভালোবাসাটা সত্যি খুব অসহায়। যে যাকে চায় তাকে পায় না, আর যাকে পায় তাকে হেলায় হারায়। এটাই জাগতিক সংসারের ভালোবাসার নিয়ম। ফ্লোরে বসে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। এমন সময় হৃদ আপু এসে দরজায় নক করতে লাগলো। কিরে অন্তি, কি করছিস? দরজা খোল। হঠাৎ হৃদ আপুর কথা শুনে আমি হাতে উল্টো পিঠে কোনো মতে চোখ মুছে দরজা খুলে দিলাম। আর দরজা খুলতেই হৃদ আপুর কথার বর্ষণ শুনতে হলো। কিরে, দরজা বন্ধ করে কি করছিস? তাড়াতাড়ি নিচে আয়, সবাই রেডি হয়ে গেছে তো, এখন বেরোবে। হৃদ আপুর কথায় আমি স্মৃতি হেসে বললাম, তুমি যাও, আমি আসছি। আয়। হৃদ আপু চলে যেতে আমি ব্যাগ থেকে খয়েরি রঙের একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেলাম চেঞ্জ করতে। যে মানুষটার মনে আমার জন্য এতটুকু জায়গা নেই, শুধু শুধু তার দেওয়া উপহার গায়ে জড়ানোর কোনো মানে হয় না। আমি তাড়াতাড়ি করে শাড়ি পাল্টে নিচে চলে এলাম। আমাকে দেখে হৃদ আপু বলল, এই অন্তি, তুই শাড়ি খুলে ফেলেছিস কেন? আমি ঠোঁট উল্টে বললাম, আমি শাড়ি মেনটেন করতে পারছিলাম না, কুচি খুলে গেছিল, তাই শাড়ি খুলে ফেলেছি। তোর কুচি খুলে গেছে, আমাকে বলবি না? আমি ঠিক করে দিতাম। কত প্ল্যান করে সবাই মিলে শাড়ি পরলাম, আর তুই? ধ্যাত, ভালো লাগে না। যাই হোক, এখন তাড়াতাড়ি চল, সবাই চলে গেছে। আমরা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাইরে 4টা গাড়ি রাখা, একটাতে মামুনি, বাবাই, খালামণি মানে বড়রা সবাই, আর একটাতে কিছু আত্মীয় স্বজন, আর একটাতে আমি, হৃদ আপু, তৃষা আপু, মিথি আপু, সায়ন ভাইয়া, মিথি আপুর হাজব্যান্ড, সায়াম ভাই, অনুভব ভাই মানে আমরা ছোটরা সবাই, আর একটা আলভি ভাইয়ার গাড়ি, ওটাতে বৌভাতের জিনিসপত্র আর আলভি ভাইয়া। আমি আমাদের গাড়িটিতে বসে আছি, গাড়ি এক্ষুনি ছেড়ে দেবে। এমন সময় আলভি ভাইয়া এসে বলল, অন্তি, তুই বরং আমার গাড়িতে চল, এখানে এতজনে বসতে বোধহয় প্রবলেম হচ্ছে। আলভি ভাইয়ার কথার আমি আর দ্বিমত না করে তার গাড়িতে গিয়ে বসলাম। এই গাড়িতে সবাই হইচই করছিল, আমার ভালো লাগছিল না। আলভি ভাইয়া ড্রাইভ করছে আর আমি জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছি। রাস্তার দুপাশে সারি সারি গাছপালা আর ফুরফুরে হাওয়া বইছে, আমার বেশ ভালোই লাগছে। হঠাৎ আলভি ভাইয়া ড্রাইভ করতে করতে বলে উঠল, কাঁদছিলি কেন তুই? হঠাৎ আলভি ভাইয়ার কণ্ঠ শুনে আমি তার দিকে তাকিয়ে বললাম, আমাকে বললে? কাঁদছিলি কেন তখন? আমি হালকা হেসে বললাম, কই, কখন কাঁদছিলাম? আমি কান্না করিনি তো। কান্না করিসনি? তাহলে তোর চোখ এমন লাল হয়ে আছে কেন? সামনের দিকে তাকিয়ে আমি হালকা হেসে বললাম, ওটা তো আইলাইনারের জন্য। আমার চোখে অ্যালার্জি আছে তো, তাই চোখে আইলাইনার লাগালেই সমস্যা হয়। আমার কথা শুনে আলভি ভাইয়া ড্রাইভিং ছেড়ে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে তাকিয়ে বলল, একদম আমাকে মিথ্যে কথা বলতে আসিস না অন্তি। তোর চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুই একটু
আগে কান্না করেছিস। হঠাৎ আলভি ভাইয়ার কথার আমি তার দিকে তাকিয়ে সহজ স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা আলভি ভাইয়া, তুমি আমার সব কিছু বুঝে ফেলো কি করে? যাকে ভালোবাসি তাকে বুঝবো না? বিড়বিড় করে। কি হলো বলো না কেন? ওটা সিক্রেট, এখন বলা যাবে না। তুই তো বাচ্চা মানুষ, এখন এসব বুঝবি না, যখন বড় হবে তখন বলবো। আলভি ভাইয়ার কথায় আমি আমার চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকালাম। তারপর বললাম, আলভি ভাইয়া, আমার বিয়ে হয়ে গেছে, আর তুমি বলছো আমি নাকি এখনো বাচ্চা? তোর বিয়ে হয়ে যাক আর যাই হোক, তুই আমার চোখে এখনো বাচ্চাই আছিস। কথাটা বলে আলভি ভাইয়া আবার ড্রাইভ করার মনোযোগী হলো, আর আমিও আর কথা বাড়ালাম না। আলভি ভাইয়া দিন দিন কেমন যেন গুরুগম্ভীর হয়ে যাচ্ছে। আজকাল আমি ভাইয়ার অনেক কথারই মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। একটু আগেই আমরা রেহান ভাইয়ার বাড়িতে এসে পৌঁছালাম। এখন বৌভাতের স্টেজে ঐশীর পাশে বসে আছি। ঐশীকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, ওকে দেখতে খুব সুন্দর লাগছে। দেখে চোখেই ফেরানো যাচ্ছে না যেন। আমি নিজেই অপলক দৃষ্টিতে ঐশীর দিকে তাকিয়ে আছি। হঠাৎ এমন সময় কোত্থেকে যেন রাফিদ নামের আপুটা টপকে এসে বলল, হাই, কেমন আছো অন্তি? আমি আপদটার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বেআই সাহেব। আমার কথায় রাফিদ ভাইয়া মন খারাপ করে বলল, আমাকে জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি? আপনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে আপনি খারাপ আছেন, তাহলে আমি আপনাকে শুধু শুধু কেন জিজ্ঞেস করতে যাব কেমন আছেন? আমার কথায় রাফিদ ভাইয়া হালকা হেসে বলল, আপনি কিন্তু অনেক মজার মানুষ। রাফিদের কথায় আমি তার দিকে তাকিয়ে সহজ স্বাভাবিক গলায় বলে উঠলাম, কিন্তু আমি এটা মজা করে বলিনি, সিরিয়াসলি বলেছি। আমার কথা শুনে রাফিদ ভাইয়া মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল। তিনি আর কিছু বলতে যাবেন তার আগে আলভি ভাইয়া আমাকে ডাক দিল। বিকেল 5:30। সারা দিনে অনেক আনন্দ করলাম, এখন আমাদের ফেরার পালা। চলে আসার সময় রাফিদ ভাইয়া পেছন থেকে আমাকে বলল, আবার আসবেন কিন্তু? আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, অবশ্যই আসবো বেআই সাহেব। পায়ে জোর করে একটা পাড়া দিয়ে। পায়ে পাড়া দিতেই রাফিদ ভাইয়া হাসি হাসি মুখটা মুহূর্তে কালো মেঘে ছেয়ে গেল। সে মৃদু আর্তনাদে আউট শব্দ করে উঠল। আমি কিছু না জানার ভান করেই বললাম, কি হলো বেআই সাহেব? রাফিদ ভাই আমার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, না কিছু না। আমি তার দিকে তাকিয়ে ফুরফুরে গলায় বললাম, তাহলে আমি এখন আসি? রাফিদ ভাইয়া মাথা হেলিয়ে বলল, মনে হয় বেচারা খুব বেশি ব্যথা পেয়েছে, এত জোরে পাড়া না দিলেও পারতাম। কেটে গেল আরও 2 দিন। আমরা কাল বিকেলে নানু বাড়ি থেকে ঢাকায় ব্যাক করেছি। ঢাকায় ফিরে আমি ঈশান ভাইয়াদের বাসায় আছি, আমাদের বাসায় যাইনি। সামনে এক্সাম, তাই আর এ বাসা ও বাসা করে সময় নষ্ট করতে চাইছি না। আর ঈশান ভাইয়াদের বাসা থেকে যেহেতু আমার প্রাইভেট কোচিং দুটোই কাছে, তাই এখানে থাকাটাই বেটার। দুপুরবেলা বাসায় খাওয়া দাওয়া শেষ করে দিয়েছিলাম এক ঘুম। একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাত্র মোবাইলটা নিয়ে বসেছি। দেখি একটু ফেসবুক ঘেঁটে। অনেক দিন ফেসবুকে যাওয়া হয় না। মেসেঞ্জারে বেস্টুর সাথে ঝগড়া করেছিলাম। এমন সময় কাজল রুমে এলো। কাজল এ বাসার কাজের মেয়ে। আমি তার দিকে তাকিয়ে বললাম, কিছু বলবি? কাজল বলল, ভাই আপনারে উপরে যেতে কইল। আমি খানিকটা অবাক হয়ে বললাম, কে, ঈশান ভাইয়া? হ। অদ্ভুত, ঈশান ভাইয়া আমাকে কেন উপরে যেতে বলবে? আমি কি জানি, ভাইয়া আমারে কইল আমি যেন নিচে গিয়া আপনারে তার ঘরে যেতে কই। আমি কইলাম, আচ্ছা তুই যা, আমি আসছি। আমি ভাবনায় পড়ে গেলাম। হঠাৎ ঈশান ভাইয়া আমাকে তার রুমে কেন যেতে বলল? যে ঈশান ভাইয়া বাসর রাতে আমাকে তার রুম থেকে ধাক্কা মেরে বের করে দিয়ে বলেছিল আমি যেন আর কোনো দিন ভুলেও তার রুমের চৌকাঠে পা না দিই, সেই ঈশান ভাইয়া হঠাৎ আমাকে তার রুমে যেতে বলছে কেন? বেশ ভয়ও লাগছে। ইদানিং আমি ঈশান ভাইয়াকে কেন জানি খুব ভয় পাই। যাই হোক, এত ভাবনা চিন্তা করে লাভ নেই। আগে ঈশান ভাইয়ার রুমে তো যাই,
তারপর যা হওয়ার হবে। এই ভেবে আমি গলায় ঝুলিয়ে রাখা ওড়নাটা ভালো করে মাথায় পেঁচিয়ে নিজের রুম থেকে বেরিয়ে ঈশান ভাইয়ার রুমের দিকে পা বাড়ালাম। ঈশান ভাইয়ার রুমে এসে দেখি সে রুমে নেই। এদিক ওদিক ব্যালকনিতে উঁকি মেরে দেখলাম না, ঈশান ভাইয়া সেখানেও নেই। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে পানির শব্দ শুনে মনে মনে ভাবলাম হয়তো ওয়াশরুমে আছে। ঈশান ভাইয়ার রুমটা একটা বইয়ের গোডাউন। সব ভালো স্টুডেন্টদের রুম এইরকম বই দিয়ে ভর্তি থাকে নাকি? হয়তো। আমি তো আর ঈশান ভাইয়ার মতো ভালো স্টুডেন্ট না, তাই এ সম্পর্কে আমি কিছু জানি না। বুক সেলফ থেকে একটা বই নিয়ে উল্টে পাল্টে দেখছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, ভালোই তো পড়াশোনায় মনোযোগী হয়েছিস দেখছি। হঠাৎ এমন কণ্ঠ শুনে আমি চকিত হয়ে পেছন দিকে তাকিয়ে দেখলাম ঈশান ভাইয়া দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এইমাত্র ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে এলো। তার পরনে অ্যাশ কালারের একটা 3/4 প্যান্ট আর সাদা টি শার্ট। এই মুহূর্তে ঈশান ভাইয়াকে একদম দেবদূতের মতো শুদ্ধ লাগছে। এই সুদর্শন যুবকটা আমার স্বামী ভাবতেই আমার শরীর দিয়ে একটা স্রোত বয়ে গেল। আমি সম্মোহিত হয়ে তার দিকে তাকিয়ে আছি। আমি এভাবে তার দিকে তাকিয়ে থাকায় হয়তো ঈশান ভাই একটু অস্বস্তি বোধ করছে, তাই সে অন্যদিকে ফিরে বলল, তোর টেস্টের রেজাল্ট আউট হয়েছে জানিস? টেস্টের রেজাল্ট আউট হয়েছে। কথাটা শুনে আমার মাথার উপর যেন বাজ পড়ল। আমি যে এইরকম পরীক্ষা দিয়েছি নিঘাত 2-3 সাবজেক্টে ফেল করবই। এখন কি হবে? আমি ঈশান ভাইয়ার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে একটা ঢোক চিপে বললাম, হ্যাঁ, গতকাল তোদের টেস্টের রেজাল্ট আউট হয়েছে। সারাদিন কি করিস? এত বাজে রেজাল্ট, সবগুলোতে টেনে টুনে পাস। ঈশান ভাইয়ার কথা শুনে আমি মুখ ফসকে বলে ফেললাম, পাস যে করেছি এটাই তো বেশি। কি বললি? আমি আমতা করে বললাম, না না কিছু না। ঈশান ভাই আমার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, রেজাল্ট এত খারাপ হয়েছে কেন বল? আমার জীবনে কোনো দিন আমি এত কম মার্কস পাইনি। আমার সব সময় সব সাবজেক্টে 90+ মার্কস থেকেছে। আর তুই? একটা সাবজেক্টেও তো 40-এর উপরে নাম্বার ওঠেনি। সারাদিন করিসটা কি? আমি মন খারাপ করে বললাম, আসলে আমি না কোচিংয়ে ঠিকমতো পড়া বুঝতে পারি না। আমার একটা প্রাইভেট টিউটর দরকার যে একাই আমাকে পড়াবে। ঈশান ভাইয়া এবারও রাগী গলায় বলল, সেটা আজকে বলছিস কেন? আর কিছুদিন পরে একবারে ফেল করার পর বলতি, ইডিয়েট। ঈশান ভাইয়ার কথায় আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সত্যি আমার আগেই বাসায় বলা উচিত ছিল যে বেশি স্টুডেন্টের মধ্যে ঠিকমতো বুঝতে পারি না। আমার ভাবনার মাঝেই ঈশান ভাইয়া বলে উঠল, যা নিচ থেকে তো সব জিনিসপত্র নিয়ে এই রুমে আয়। ঈশান ভাইয়ার কথায় আমি অবাক হয়ে বললাম, মানে আজ থেকে তুই এই রুমে থাকবি। দেখি আজকের পর থেকে তুই কিভাবে ফাঁকিবাজি করিস। পড়াশোনা কাকে বলে তোকে সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়ব। নিচে এসে আমি সব জিনিসপত্র গোছাচ্ছি। ঈশান ভাইয়ার কড়া আদেশ, আজকের মধ্যেই আমাকে তার ঘরে শিফট করতে হবে। আজ থেকে ঈশান ভাইয়া আমাকে পড়াবেন। পড়াশোনা কাকে বলে আমাকে নাকি তিনি একবারে হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়বেন। আমি আমার সব জিনিসপত্র নিয়ে ঈশান ভাইয়ার রুমে চলে এলাম। খালামণিকে যা বোঝানোর উনিই বুঝিয়েছেন। আগে যখন নিচে থাকতাম তখন খালামণিকে বলেছিলাম ঈশান ভাইয়ার সাথে থাকলে আমার পড়াশোনায় অসুবিধা হয়, তাই আমি এখানে থাকি। আসলে আমি মনে মনে ঈশান ভাইয়াকে আগে থেকে ভালোবাসলেও খালামণি, বাবা, মামনি ওরা সবাই জানে আমাদের বিয়েটা একরকম আমাদের ইচ্ছার বিরুদ্ধেই হয়েছে। তবে তারা বিশ্বাস করেন আমরা নিজেদের মনের অজান্তে একে অপরকে ভালোবাসি। কিন্তু আমরা সেটা এখনো বুঝতে পারছি না। কিন্তু ওরা তো আর জানে না ঈশান ভাইয়া আমাকে নয় অরিন আপুকে ভালোবাসে। যাই হোক, এখন খালামণিকে উনি কি বুঝিয়েছেন কে জানে। আমি উপরে এসে দেখলাম ঈশান ভাইয়া রুমে নেই। আমি নিজের বইপত্র ঠিক মতো গুছিয়ে রাখতে রাখতে অনেকটা সময় পেরিয়ে গেছে। এখন গোধূলি বেলা। গোধূলির আকাশ আমার বরাবরই খুব প্রিয়। ঈশান ভাইয়া ব্যালকনি থেকে আকাশটা দেখতে খুব সুন্দর দেখায়। ঈশান ভাইয়ার ব্যালকনিটা বেশ সুন্দর করে সাজানো। ব্যালকনির বাঁ পাশে রেলিংয়ের সাথে লেপ্টে আছে মানি প্ল্যান্টের শাখা, আর সামনে রেলিংয়ে ঝুলে আছে বিভিন্ন ফুলের টব। তার মধ্যে বেশিরভাগ অর্কিড ফুল ঈশান ভাইয়ার সবচেয়ে প্রিয় ফুল।
ব্যালকনির এক পাশে ঈশান ভাইয়ার এক্সারসাইজ করার বিভিন্ন সরঞ্জাম আর অন্য পাশে ছোট্ট একটা দোলনা আছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে নীল রঙের অর্কিডের টবটায় হাত বুলাচ্ছিলাম। হঠাৎ করে আমার মুঠোফোনটা বেজে উঠল। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম আননোন নাম্বার। আমি ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে লোকটা বলে উঠল, হ্যালো অন্তি। হ্যাঁ আমি অন্তি, বাট আপনি কে? আরে আমি আলভি। আমি চিন্তিত গলায় বললাম, ও আলভি ভাইয়া তুমি? তোমার নাম্বার গলা এমন শোনাচ্ছে কেন? আমি চিনতেই পারিনি। আর এটা কার নাম্বার? কি হলো, কোনো কথা বলছো না কেন? আমার কথা শুনে ফোনের ওপাশ থেকে আলভি ভাইয়া বলল, বলছি। একসাথে এত প্রশ্ন করলে কিভাবে উত্তর দেব? আমার গলাটা এরকম শোনাচ্ছে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, আর এটা আমার নতুন নাম্বার। ও তো এখন বল তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি। যাই হোক, কাল তোরা ভালোভাবে বাসায় পৌঁছাতে পেরেছিলি তো? পথে কোনো অসুবিধা হয়নি তো? আসার সময় তোদের সাথে একটুও দেখা করে আসতে পারলাম না। 2 দিন ধরে অফিসের কাজে আটকে আছি। তুমি এত চিন্তা করো না আলভি ভাইয়া, আমরা ভালোভাবেই পৌঁছেছি, পথে কোনো অসুবিধা হয়নি। ও আচ্ছা, কি করিস? কিছু না, তুমি কি করো? অফিসে আছি। ও এখন রাখি বুঝলি? চলবে।